মাসে না, গত 4 মাসে, আজকে 4 মাস ধরে আমি সিঙ্গেল, আর 4 মাস ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে। আমি চাইলে এই 4 মাসে 4000 ভিডিও বানাতে পারতাম শুধুমাত্র আমার ব্যক্তিগত টপিক নিয়ে, ঠিক আছে? আমি কিন্তু আমার ব্যক্তিগত টপিক নিয়ে, মানে আমার ডিভোর্সের যে টপিকটা, হ্যাঁ, এই টপিকটা নিয়ে যদি আমি ভিডিও বানানোর চেষ্টা করতাম তাহলে আমি বহু ভিডিও বানাতে পারতাম। আমি কিন্তু বানাই না, আর আমার কাছে মনেই হয়নি কখনো যে এই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত, কারণ কিছু ব্যক্তিগত বিষয় আজীবন ব্যক্তিগত থাকাই ভালো। আমি এটা ভাবতাম, এটা ভাইবাই আমি কখনো কোনোদিন কাউকে নিয়ে কোনো কথা বলি নাই, কারোর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলি নাই। আর আপনারা আজকে গত 2-3টা ভিডিওতে তো মানুষটার যে রূপটা দেখছেন, সেই রূপটা কিন্তু আমি গত 1 বছর যাবতই দেখে আসছি। 1 বছর 3 মাস আমি তার এই রূপটার সাথে পরিচিত। আপনারা হয়তো 1-2টা ভিডিওতে দেখছেন, বাট আমি সরাসরি দেখছি। আর এই মানে এর থেকেও ভয়ানক কিন্তু তারপর, ঠিক আছে? আপনাদের জাস্ট একটু কি বলে এটাকে, ট্রেইলার দেখাইছে, তার যে রূপ সেটা জাস্ট একটা ট্রেইলার আপনাদেরকে দেখাইছে। আর এই ট্রেইলারটুকু দেখে আপনাদের বুঝে নিতে হবে তার আসলে কিরকম। তো আর আমিও কিন্তু আসলে আগেই জানতাম না তার এরকম কোনো রূপ আছে, আমিও সেটা পরেই জানতে পারছি, তার সাথে থাকার পরে, তার সাথে সময় কাটানোর পরে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার এই রূপটা আমার সামনে প্রকাশ পেয়েছে। তো সবকিছু মিলাইয়া মানে আপনি যদি একটা জায়গাকে সবসময় শীতল দেখে আসেন, হঠাৎ করে সেই জায়গাটা যদি গরম হয়ে যায় সেটা আপনি বেশি নিতে পারবেন, ঠিক আছে? তো আমার ব্যাপারটা এরকমই হয়েছে। আমি আসলে একটা শান্ত নদী দেখে গেছি, তখন যাওয়ার পরে যখন সেটা তুফানের রূপ নিছে, তখন আমার আসলে মনে হয়েছে যে আমার এই জায়গাটা থেকে বেরিয়ে আসা উচিত। আর আমি কিন্তু আজও পর্যন্ত আপনাদের কাছে আমার বৈবাহিক জীবন নিয়ে কোনো কথা বলিনি, ঠিক আছে? যে আমি কেন চলে আসছি, কি জন্য চলে আসছি, তার সাথে আমার অ্যাকচুয়ালি কি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, কি আশার বিষয়, কিছুই কিন্তু বলিনি, কারণ আমার আসলে এসব বিষয় নিয়ে কথা বলতে ভালোই লাগে। এখন বিষয় হইলো, না সাউন্ড একটু কমাইতে পারবো তো ফোনে। এখন যেটা বিষয় সেটা হলো আমি তার নামে কেন মিথ্যা মামলা দিচ্ছি। যখন তার নামে আমি মামলা দিচ্ছি তখন সেটা কেন মিথ্যা মামলা আমি দিচ্ছি। প্রথমত আমি আপনাদেরকে বলি, তার নামে আমার কোনো মামলা দেওয়ার ইন্টেনশন ছিলই না। এটা একদম মুসলমানদের কখনো কসম করা উচিত না, আমি কসম করে বলতে পারি আমার কখনোই তার নামে কোনো মামলা দেওয়ার মানে ইন্টেনশনই ছিল না। আমি কখনো ভাবিই নেই যে আমি কারো নামে কখনো মামলা করব। এই মামলা করার ইন্টেনশনটা আমার তখন আসলো যখন উনি আমার চ্যানেলটা চুরি করে নিয়ে গেল। সেটাও চ্যানেল নিয়ে যাওয়ার অনেকদিন পরে, প্রায় 4-5 দিন পরে, না মা 15 দিন পরে, অনেক দিন হয়ে গেছে আর কি। অনেকদিন পরে আমাকে বললো, যেহেতু তুমি এটা উঠাইতে পারতেছো না বা তোমার ভালো কথায় সে দিচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি একটা মামলা করতে পারো, একটা মামলার দিকে যাইতে পারো। তুমি একটা সাইবার ক্রাইমের মামলা করো যে তোমার ব্যক্তিগত সম্পত্তি সে নিয়ে গেছে, সেটার জন্য তুমি একটা মামলা করো, তাহলে হয়তো বা তুমি তোমার চ্যানেলটা পাইতে পারো। তো ওই জায়গা থেকে আমি গেলাম মামলা করতে। প্রথমে থানায় গেছি, থানায় যাওয়ার পরে তারা বলতেছে আসলে মামলা কোর্টে হয়, এখানে শুধুমাত্র অভিযোগ। তো তখন আমি কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে আমার এই বিষয়গুলো নিয়ে আমি তাদেরকে জানাইলাম। তখন তারা আমাকে 2টা মামলার সাজেশন দিল। একটা আপনি নারী ও শিশু নির্যাতন মামলা করতে পারেন, বিকজ অফ সে আপনার অন্যায় অত্যাচার করছে। আর দ্বিতীয়ত আপনি আপনার ওই চ্যানেলটা উদ্ধার করার জন্য সাইবার ক্রাইমের মামলা দিতে পারেন বা সাইবার ট্রাইব্যুনালের মামলা দিতে পারেন। তো তখন তাদের কথা অনুযায়ী, আর আপনারা যারা এই মামলা মোকদ্দমার জন্য কোর্টে দৌড়াদৌড়ি করেন তারা খুব ভালো করে জানেন উকিলরা আসলে কিভাবে ব্রেন ওয়াশ করে। এখন
সে বলতেছে যে আমি তার নামে যে নারী নির্যাতনের মামলাটা দিছি সেটা মিথ্যা মামলা ছিল। আমি যে মুহূর্তে মামলাটা দিছি সেই মুহূর্তে অবশ্যই সেটা মিথ্যা মামলা ছিল, কিন্তু তার মানে কিন্তু কখনোই এটা প্রমাণ হয় না যে সে আমার উপরে কখনো নির্যাতন করেনি। আমি প্রথমবার যখন মানে বিয়ের পরের যখন কক্সবাজার যাই, ঠিক তার 2 দিন না 3 দিন আগে সে তার মার সামনে আমার গলা চেপে ধরছিল। এমনভাবে গলা চেপে ধরছিল, আমার চোখ একদম বড় হয়ে গেছে, আমার নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে গেছে। আমার হয়তো বা ওই মুহূর্তে আমার রুহুটা বাইরে যাব, এমন একটা সময় যায় তার মা ছেলের হাত ধরছে। অথচ যখন থেকে সে আমাকে ধরে রাখছে তখন থেকে কিন্তু তার মা সামনেই ছিল, বাট সে ধরে না। সেটাও কেন ধরছে? কারণ তার প্রশ্নের সঠিক অ্যান্সার আমি দিতেছিলাম না। মানে সে আমাকে জিজ্ঞেস করতেছিল, আমি চুপ করেছিলাম। আমি কেন চুপ করে আসছি, সেটা তো তার প্রবলেম। আর এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। আমি কখনো স্বামী নামক মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াই না। মানে এটা আমার আগেও কখনো ছিল না, ওর কাছে থাকতেও ছিল না, এখনো পর্যন্ত নাই। আমার ভিতরে এই জিনিসটা সবসময় কাজ করে যে স্বামী তার সাথে আসলে তর্ক বিতর্ক করা যায় না। আমি সবসময় চুপ করে থাকি। আর আমার কিসমত এত ভালো যে আমার এই চুপ করে থাকাটা কেউ মেনে নিতে পারে না। এটাও তাদের কাছে মানে একদম একটা অসহ্যকর জীবন মনে হয়। সে বলল যে সিসি ক্যামেরায় তারা দেখছে পুলিশ আসছিল থানা থেকে তদন্ত করতে, না কোর্ট থেকে তদন্ত তাদের তো কোর্টে হয়েছে। এখন আরেকটা বিষয় যেটা আমার কথায় আসলে মিস্টেক হয়েছে, আমার যেভাবে গুছায় কথাটা বলা উচিত ছিল আমি সেভাবে বলতে পারিনি। আমি আপনাদেরকে বলি, সে বলতেছে আমি মিথ্যে মামলা দিছি, সে ওখান থেকে বেকসুর খালাস পেয়েছে। প্রথমত তার নামে আমি মামলা করছি, মামলা করার পরে তার সাথে আমি আবার সংসারে আবদ্ধ হয়েছি। যখন আমি তার সাথে সংসার করতেছি তখন তো আসলে আমার মামলাটা সাজানো, তাই না? যেখানে আমি তার সাথে ডে বাই ডে সংসার করতেছি, সেইখানে যদি আমি তার নামে একটা ওয়ারেন্ট বের হয়, তাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, সেটা তো আসলে খুব একটা শুভনীয় না। যখন থানা থেকে এটা আমাকে জানাইছে যে আপনার তদন্তের রিপোর্ট চলে আসছে, এখন যদি আমরা এটা কোর্টে পাঠাই তাহলে আপনার হাজবেন্ডের নামে ওয়ারেন্ট বের হবে, এখন আপনি এটা কি করবেন করেন। তখন আমি থানায় ওসির সাথে দেখা করি। দেখা করার পর আমি ওনাকে বললাম যে দেখেন আমি এখন সংসার করতেছি, আর এখন আমার হাজবেন্ড আমার সাথে ভালো, তার সাথে কোনো ঝামেলা নাই। এখন সে আমাকে বুদ্ধি দিছে যে যেহেতু আপনি সংসার করতেছেন বা আপনি সংসার করবেন, আপনার ইচ্ছা আছে, তাহলে আপনি আপোষ করে ফেলেন, আপোষ মীমাংসা করে ফেলেন। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য যেটা করতে হবে, একটা আপোষনামা আপনাদের বানাইতে হবে, সেটার মধ্যে আপনি সাইন করবেন, চলে যাবেন, আমরা এই আপোষনামাটা কোর্টে পাঠিয়ে দিব, বাস আপনার মামলা স্থগিত হয়ে যাবে। পরে আমি জিজ্ঞেস করলাম যে আমি এটা চাইলে কি আবার কখনো রিওপেন করতে পারবো? বললো যে হ্যাঁ, আপনি যদি সংসার করাকালীন কোনো ধরনের কোনো ঝামেলা হয়, সেই ক্ষেত্রে যদি আপনি আবার থানায় কোর্টে যদি আবেদন করেন, সেই ক্ষেত্রে তারা আবার এটা রিওপেন করবে। বাট যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেটার পসিবিলিটিস কম। আচ্ছা, তখন আমি সেইটা একটা আপোষনামা দিলাম, থানায় একটা আপোষনামা জমা দিলাম। আপোষনামা যারা বুঝেন তারা তো বুঝেনি, আর যারা না বুঝেন তাদেরকে আমি বুঝাই বলি যে আমি সংসার করতেছি, আমার স্বামীর সাথে এখন আর আমার কোনো বনিবনা নাই, সেই ক্ষেত্রে এখন আমি সংসার করার জন্য এই মামলাটা থেকে আমার হাজবেন্ডকে অব্যাহতি দিলাম। এটাকে বলা হচ্ছে আপোষনামা। এটার মানে কিন্তু কখনো এইটা না যে আমি যে অভিযোগ তার নামে করছি সেগুলো ভুল বা সেগুলো মিথ্যা। আমার চ্যানেলটা সে আসলেই চুরি করে নিয়ে গেছিল এবং 1 মাস 8 দিন না 10 দিন না যেন 12 দিন পরে সে আমার চ্যানেলটা আমাকে ফেরত দেয়। তার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু সে আমাকে আমার চ্যানেল ফেরত দেয়। আর সেই চ্যানেলটা ফেরত আনার জন্য আমার তো কোর্টে মামলা করতেই হয়েছে, এবং সাথে সাথে
এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা থাকে, যদিও সব ওর লোকজন ছিল, আমি জাস্ট তাদের সামনে আমার ব্যক্তিগত যে আমার 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 সাথে যেটা হয়েছে সেটার উপস্থাপন করছি, যে আমার সাথে এগুলো হয়েছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত। তখন তারা দেখছে যে আমার সাথে আসলেই অন্যায় হয়েছে, তখন তারা ওই মুহূর্তে ওইখানে দাঁড়াইয়া আমাকে আমার চ্যানেলটা উদ্ধার করে দিছে। সেটা কিন্তু থানা আমাকে উদ্ধার করে দেয়নি, আমাকে উদ্ধার করে দিছে ওদের যে রিলেটিভ, ওরা যে বিচার সালিশ করার জন্য যে লোকগুলাকে নিয়ে আসছিল, ওনারা ওই দিন আমার ঘরে বসে আমাকে চ্যানেলটা উদ্ধার করে দিয়েছে। এটার মানে কিন্তু এটা না যে সে আমার চ্যানেলটা নেয়নি। আর যেহেতু সে আমাকে না জানায় নিছে আমার চ্যানেলটা, অবশ্যই সেটা চুরি করে নিছে, অবশ্যই সেটার জন্য তাকে চোর বলা যাবে। ঠিক আছে, এখন এই মামলাটা তার নামে আমি করছি 2025 সালে, তাই না? 25 সালে না 24 সালে যেন করছি, 24 সালে, 2024 সালের ডিসেম্বরে মেবি তার নামে, হ্যাঁ জানুয়ারিতে, সরি 25 জানুয়ারিতে তার নামে মামলা হয়েছে। আর 24 ডিসেম্বরে আমি তার বাড়ি থেকে চলে আসছিলাম, জানুয়ারিতে যায় তার নামে মামলা হয়েছে। আর সে এইটাকে মানে বলতেছে, তার ভাষ্য অনুযায়ী সে হচ্ছে এটা রিওপেন করাইয়া বেকসুর খালাস হয়েছে। এখন আমার কথা হচ্ছে, বেকসুর খালাস তো তখন হবে যখন এই মামলা নিয়ে তারা মানে লড়বে, তাই না? আমি একজন উকিল ধরবো, সে একজন উকিল ধরবে, আমার কথাগুলো উকিল বলবে, তার কথাগুলো উকিল বলবে, তাই না? তখন যাই হচ্ছে খালাসের ব্যাপার স্যাপার আসে। এখন উনি যেগুলো নিয়ে আসছে ফটোকপি কইরা বা কোর্ট থেকে যে কাগজগুলো উনি উঠাইছে, আমি বলবো না সে ভুয়া কাগজ উঠাইছে, সে মামলার কাগজগুলো উঠেছে। আমি তার নামে যে মামলাটা করছি সেটা কত ধারার মামলা, কে মামলা, তার নামে কি কি অভিযোগ করা হয়েছে, কতদিন আগে করা হয়েছে, এটার বিরুদ্ধে এটা কত ধারায় কোন সাজা হয়, সেইগুলোর কাগজ সে উঠে গেছে। এখন যদি কোনো উকিল বা যদি কোনো আসামি কোনো কেসকে রিওপেন করতে যায়, সেই ক্ষেত্রে যেই মানুষটা করে মামলাটা করে, যেমন বাদী, আমি মামলা করছি, আমি বাদী, যে মামলাটা করবে যদি কেসটা রিওপেন হয়, তাহলে কোর্ট থেকে তার কাছে একটা হয় চিঠি আসবে, না হয় কল আসবে যে আপনার এই মামলাটা রিওপেন হয়েছে, এটা তদন্ত করে। আর তদন্ত কখনো উকিল করে না, তদন্ত করে পুলিশ। আর যদি থানায় এই তদন্তের ভার আসে, ওই থানায় সবার আগে ওসি আমাকে কল দিবে যে আপনি যে মামলাটা করছিলেন সেই মামলাটা আপনার এক্স হাজবেন্ড রিওপেন করছে, সেই ক্ষেত্রে আমরা তদন্ত চালাবো। আর তদন্ত চালাইতে যাইয়া মানে তদন্ত যদি চালায়, তার অবশ্যই আমাকে ফোন দিতে হবে, তার আমার কাছ থেকে মামলা কিন্তু অন্য কেউ করে না। যেখানে আমার কাছে কোনো ফোন আসে নাই, কোনো চিঠি আসে নাই সরকারিভাবে, তাহলে এই কেসটা রিওপেন কিভাবে হইল? কেস রিওপেনের কোনো প্রশ্নই আসে না। কেস রিওপেনের ক্ষমতা শুধুমাত্র আমার কাছে আছে, কারণ মামলাটা আমি করছি। এই কেসটা রিওপেন শুধুমাত্র আমি করতে পারবো। যার নামে মামলা করছি সে কখনো রিওপেন করতে পারবে না। সে আমার নামে মামলা করতে পারবে আবার, কিন্তু ওই কেস রিওপেন করার রাইটস তার নাই। এটা হচ্ছে আইনের ভাষা, যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারাও বুঝবেন, আর যারা আইন নিয়ে হচ্ছে কোর্টে দৌড়াদৌড়ি করেন তারাও বুঝবেন। ঠিক আছে, আমার নামে একজনে মামলা করছে, আমি চাইলেই সেই মামলাটা সে বন্ধ করে দিছে, আর আমি যে রিওপেন করবো এটা পসিবল না। আর যদি এটা করতে হয় তাহলে অবশ্যই আমার পারমিশন লাগবে, তারা আমাকে ফোন দিবে। আর তদন্তের ক্ষেত্রে তাদের আমাকে লাগবে, কারণ কোথায় কি হয়েছে সেটা আমি তাদেরকে বলবো, সেই জায়গায় যায় তারা তদন্ত করবে। আর সে আমাকে মারছে কিনা, হ্যাঁ আমি যে মুহূর্তে মামলাটা করছি সেই মুহূর্তে সে আমাকে মারেনি, সে আমাকে মারছে তারও 1 মাস আগে। আর 1 মাস আগের মায়ের রিপোর্ট অবশ্যই 1 মাস পরে যায় আমরা পাবো না। সে যে রিপোর্ট পাইছে সেটা অবশ্যই সত্যি, আমি বলবো না সেটার মধ্যে কোনো মিথ্যা আছে, কিন্তু তার মানে এই না যে সে আমার উপরে কোনো অন্যায় করে নাই, সে আমার উপরে কোনো অত্যাচার করে নাই। হ্যাঁ, সে যেটা করছে, সে কোনো কেসও রিওপেন করে নাই,
সে কোনো মামলা থেকে বেকসুর খালাসও পায় নাই। সে যেটা করছে সেটা হচ্ছে আমি যে মামলাটা তার নামে করছি সেই মামলার কাগজগুলো সে কোর্ট থেকে উঠায় নিয়ে আসছে আপনাদের সাথে জাস্ট কথা বলার জন্য। এখানে কেস রিওপেনের কোনো বিষয় নেই। যদি উনি কেস রিওপেন করে তাহলে সেই কেসের একটা নতুন ধারা হবে, নতুন একটা হবে। যদি সে বেকসুর খালাস হয় তার আমার নামে মামলা করার আবার একটা অপশনও আসবে, সেটার উপরে আমার কাছে আরেকটা চিঠি আসবে। এই ধরনের কিছু আছে কিনা সেটা তার কাছে জিজ্ঞেস করবেন। আর তার যদি কোনো আইনি নলেজ না থাকে তাহলে উনি যেই উকিল ধরে এই কাগজগুলো বের করছে, উনি তো আসলে এমনি এমনি বের করতে পারে নাই, ওনার কোনো একটা রেফারেন্সের মাধ্যমে, যদিও সেটা উকিল কিনা আই ডোন্ট শিওর, কারণ ওইখানে অনেক মুহুরি পাওয়া যায়, তারপর হচ্ছে অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে উনি ওই কাগজগুলো উঠাই আনছে, উনি কোর্ট থেকে জাস্ট কাগজগুলো তুলে আনছে। হ্যাঁ, এটার মানে এইটা না যে সে বেকসুর খালাস হয়ে গেছে, আর এটার মানে এইটাও না যে সে তদন্ত করে ফেলছে। তদন্ত করতে গেলে তার আমাকে প্রয়োজন। সে যদি তদন্ত করে মানে পুলিশ যদি তদন্তের ভার সবসময় পুলিশের কাছেই আসে, যদি পুলিশের কাছে তদন্তের ভার আসে তাহলে সিসি ক্যামেরা লাগবে। সিসি ক্যামেরায় যদি এইটা থাকে যে আমি তার বাসা থেকে সবকিছু নিয়ে আসছি, সিসি ক্যামেরায় এটাও থাকবে যে সে আমাকে সিঁড়ির মধ্যে ফালাইয়া মারছে। ওই বাড়িতে সিঁড়ির মধ্যে ফালাইয়া সে যে আমার উপর অত্যাচার করছে, আমার মারধর করছে, সেই ফুটেজও সেই সিসি ক্যামেরায় আছে এবং থাকবে। যদি ওইটা থাকে তাহলে এটাও থাকবে, ঠিক আছে? আর আমি এই কথাগুলো কখনোই বলি নাই, আর আমি কখনো বলতেও চাই নাই। মানে এত বেকসুর খালাস নিয়ে এত বেশি চিল্লা পাল্লা হচ্ছে, আর সবাই আমার এত বেশি ব্লেম করতেছে যে আমি একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি, মিথ্যা মামলা করছি। ঠিক আছে, মামলাটা মিথ্যাই ছিল, আমি যে মুহূর্তে মামলা ওই মুহূর্তে মিথ্যা ছিল, কিন্তু তার মানে এইটা না সে আমাকে কখনোই অত্যাচার করে নাই আমার। তার মানে এইটা না যে সে আমার চ্যানেলটা চুরি করে নাই। বিচার সালিশ করে তার কাছ থেকে চ্যানেল উদ্ধার করা হয়েছে, ঠিক আছে? তার কাছ থেকে চ্যানেল উদ্ধার করার জন্য অনেক হ্যাপা পোহাইতে হয়েছে। আর তার হলে সব থেকে বেশি খারাপ লাগছে এই বিষয়টা, যখন থেকে নাকি আমি চ্যানেলটা তার কাছ থেকে উঠাইছি, উঠানোর পর থেকে আমি তারে কখনো আমার ফোনে হাত দিতে দিই, কারণ আমার তার উপর ওই ট্রাস্টের জায়গাটা ছিল না যে সে আবার আমার কাছ থেকে আমার চ্যানেলটা নিয়ে নিবে না, তার কোনো গ্যারান্টি নেই। এই ট্রাস্টের জায়গাটা তার প্রতি আমার ছিল না, আমি চলে আসার আগ পর্যন্ত, যার জন্য আমি কখনোই তাকে আমার ফোনে হাত দিতে দিতাম না। আমি সব ঠিক আছে, বাট আমার ফোনে হাত দেওয়া যাবে না। এই জন্য আমি আমার সবসময় আমার ফোনটা আমি আমার কাছে রাখতাম, আমি কখনোই তার হাতে দিতাম না আমার ফোন। এটা নিয়ে সে আমার উপর প্রচুর রাগ ছিল, আর সেই রাগের জায়গা থেকে সে আমাকে অন্যরকম ভাবে টর্চার করতো, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে পারবো। যদি কখনো শেয়ার করতে হয় আমি অবশ্যই শেয়ার করবো, তবে সেই মানে শেয়ারিংগুলো অবশ্যই অনেক বেশি লজ্জাজনক হবে আমার জন্য। এমন কিছু টর্চার যেটা আসলে চাইলেই মুখ খুলে বলা যায়, ঠিক আছে? এই হলো বিষয়। আর যেটা আমি হচ্ছে তার জাঙ্গিয়াটা সহ নিয়ে আসছি, এটা একদম ভুল ধারণা। আপনি হয়তো ওই ভিডিওটা ডিলিট করে দিছে, বা ডিলিট করছে কিনা আমি আদৌ জানি না, তবে এতটুকু দেখছিলাম যে ওনার চ্যানেলে আমার কোনো ভিডিও নাই। তবে ওই ভিডিওটা আছে কিনা আমি শিওর না। যদি থাকে তাহলে আপনারা যাইয়া চেক করে দেখবেন। যেদিন নাকি হচ্ছে আমি জামা কাপড় নিয়ে আসি আমার মাকে নিয়ে যাইয়া, সেদিন আমি শুধুমাত্র আমার হাত দিয়ে আমার পরনের যে থ্রি পিসগুলো ছিল সেগুলো আনছি, আমার বিজনেসের যে থ্রি পিসগুলো ছিল সেগুলো আনছি। এর বাইরে আমি কিছু আনিনি। এর বাইরে আর ওই যে কসমেটিক্স যেগুলো দেখছেন উনি ভরে দিছে, সেগুলো উনি আমাকে মনে করাই দিছে যে আপনার ড্রয়ারের ভিতরে অনেক কিছু আছে, আপনি সেগুলো নিয়ে যান। তখন আমি বলছি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ দেন। উনি দিছে। উনি বললো জুতার কথা, যে জুতাও নিয়ে গেছে। সেই জুতাগুলাও কিন্তু উনি ব্যাগের ভিতরে ভরে দিয়েছে। আমি গেট থেকে বের হয়ে গেছি, উনি ওনার আব্বারে দিয়ে সেই জুতার ব্যাগ পাঠিয়েছে নিচে, সেগুলো কিন্তু আমি নিয়ে আসিনি। আর এই যে আন্ডার প্যান্টের কথা বলতেছে যে ওটা সহ আমি নিয়ে আসছি, এটা একদম ভুল কথা। কারণ ওনার মানে উনি আমাকে যে কাপড়গুলা দিছে, উনি এই 1 বছরে উনি আমাকে 6টা থ্রি পিস কিনে দিছে, 6টা থ্রি পিস কিনে দিছে রমজানের ঈদে। এছাড়া উনি আমাকে আর কোনো জামা কাপড় কিনে দেয় না। এই 6টা থ্রি পিসই ওনার আমার কাছে ছিল, আর আমি ওনার কাছ থেকে 6টা থ্রি পিস নিয়ে আসছি।
কেন নিয়ে আসছি সেটাও আমি আপনাদেরকে বলি। নিয়ে আসার কারণ হয়েছে, এর আগের বার যখন ওনার সাথে আবার ঝামেলা হইল, তখন ওই নারায়ণগঞ্জ থেকে যখন উনি ফার্নিচার পাঠাই দিছে, ফার্নিচারের সাথে ওনার কাপড় চোপড় সব পাঠাই দিছে। আর এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ আমি আসলে কাপড় চোপড় নিয়ে ছোট লোকই পছন্দ করি না। খারাপ লাগছে এই জন্য হইলো, এইবার যখন ঝামেলা হয়েছে আমি উনি আমাকে যে জামা কাপড়গুলো দিচ্ছে সেগুলো নিয়ে আসছি, যাতে ওনার কখনো এইটা মাথায় না আসে যে আমার দেওয়া কাপড় চোপড় উনি আমাকে দিয়ে দিবেন, এটা যাতে ওনার মাথায় না আসে। এই জন্য ওনার দেওয়া কাপড় চোপড় আমি নিয়ে আসছি। উনি যে 6টা 3 পিস দিচ্ছে, 6টা 3 পিস ধরেই আমি নিয়ে আসছি, যে যাতে করে উনি এটা মাথায় রাখে যে ও তো আমারটা নিয়ে গেছে, তাহলে আমি ওটা রাখবো না কেন। তো এই চিন্তা করেও হলে উনি ওটা রাখা দেন। পরে হচ্ছে আমি ওনার একটা দামি জিনিস আছে আমার কাছে, সেটা হচ্ছে রূপার নূপুর, যেটা উনি আমাকে বিয়ের পরে গিফট করছিল। এই রূপার নূপুরটা হইলো আমি ওনাকে দিয়ে দেওয়ার জন্য ফোন করছিলাম। রূপার এই নূপুরটা দেওয়ার জন্য আমি ওনারা ফোন করছিলাম, আর সেই ফোনটা হচ্ছে উনি রেকর্ডিং করছে নাকি, করে হচ্ছে আবার এটাকে একটা ভিডিও বানিয়েছে, বা ওই কথাটা নিয়ে উনি ভিডিও করছে। তো আমি জাস্ট ওনাকে এটা বলার জন্য ফোন দিছিলাম যে আমার কাছে ওনার একটা রূপার নূপুর আছে, আর ওনার দেওয়া একটা নাকের ফুল আছে, এই দুইটা যেন আমার শ্বশুরকে পাঠায় আমি ওনার কাছে দিয়ে দিই। তখন ওনারা নিতে না, মানে অস্বীকার করছে। আমার শাশুড়ি, এক্স শাশুড়ি, উনি হচ্ছে অস্বীকার করছে যে না, তোমার কাছে কি আমরা চাইছি নাকি, এরা চান নাই, কিন্তু এই বিষয়টা জিনিসটা দামি তো, এই জন্য আমি বলছি। এই হলো ওনাদের সাথে আমার ডিভোর্সের পরে কথা। আর এই কথাটাই হচ্ছে ওনারা আবার পরবর্তীতে ভিডিওতে বলছে। তারপর থেকে আমি কখনোই ওনাদেরকে কোনো বিষয় নিয়ে ফোন দিইনি, কারণ যাই বলি না কেন সেটা নিয়েই তারা ভিডিও করে। এই জন্য আর কখনোই ফোনও দিই নাই, কোনো কথা বলিও নাই, কিছুই না। ঠিক আছে। ওনার বন্ধুরে দিয়া, ওই যে বন্ধুকে নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, ওনাকে তো আপনারা চিনেন, ওই বন্ধুকে দিয়ে আমার যত জিনিস ছিল ওনার বাসায় সেই জিনিসগুলো পাঠাই দিছে। সব পাঠায় নাই, ওইটাই তো, ওই যে বলছে আন্ডার প্যান্ট আমি নিয়ে গেছি, ওটা আমি নিয়ে আসি নাই, ওটা উনি পাঠাইছে। আমি কেন নিয়ে আসবো? মানে কারোর কি একজন মানুষের মাথায় যদি সাধারণ জ্ঞান থাকে, সে কখনো আন্ডার প্যান্ট আনে না। ঠিক আছে। আজকে একটা স্বর্ণালঙ্কার হইতো, আমি নিয়ে আসতাম, আর নিয়ে আসছি। আমার তো আসলে কেউ কোনো স্বর্ণালঙ্কার দেয়, যেগুলো ছিল সবগুলো আবার ছিল, আমি আমার জিনিসগুলো নিয়ে আসছি। ওনার দেওয়া নূপুর আমার কাছে আছে, আবার আমার দেওয়া হাতের ব্রেসলেট ওনার কাছে আছে। ওনারটা দেওয়া আমাকে 3 ভরি ওজনের, আর আমি ওনারা যেটা দিচ্ছি সেটা 3.5 ভরি ওজনের। ওনারটা 21 ক্যারেটের রূপা, আমারটা 22 ক্যারেটের রূপা। তো ওনারটা থেকে আমারটা 100 গুণ ভালো, 10 গুণ হলেও ভালো। ভালো জিনিস এখনো রয়ে গেছে। তার আমার কাছে যেটা আছে, আমারও তার কাছে সেটাই আছে। আবার হইলো উনি আমার কাছে কতগুলো কাপড় চোপড় পাঠিয়ে দিছে ওনার। ঠিক আছে। সেগুলো এখনো আলমারিতে রাখা আছে, যে কোথাও এগুলো কে পরবে? একজনের পরা কাপড় চোপড় তো কেউ পরে না, হয় এগুলা দিয়ে ঘরটার মুছে ফেলতে হবে, তা না হলে বিক্রি করে দিতে হবে। আবার উনি আমাকে যে ড্রেসগুলো কিনে দিছিল সেইগুলোও এখনো পর্যন্ত আছে, বাট আমি ওগুলো পরি না। আপনারা নোটিস করবেন, আমি আজও পর্যন্ত ওই বাড়ি থেকে আনা একটা ড্রেসও পরি নেই, কারণ আমার জামা কাপড়ের কোনো অভাব নেই। আমার অনেক জামা কাপড়, আমি অনেক জামা কাপড় বানাই। আমি এই মাসেও 6টা 3 পিস বানিয়েছি, অনেক কাপড় চোপড় বানিয়ে। তো সেই জায়গা থেকে আমার কখনো পুরোনো কাপড় চোপড় পরতে হয় না। আর এটা তো গেল রমজানের আগের রমজানে উনি আমাকে বানাই দিয়েছিল 6টা 3 পিস, সেটা আর কতদিনই বা থাকবে, তাই না? তো আমার কাছে নাই, আমি পরি না ওনার দেওয়া কাপড় চোপড়। পরে আমার যেগুলো ছিল ওনার কাছে, সেগুলো সে ভিডিওতে দেখা অনেক আজে বাজে কথা বলছে, আমি কিন্তু সেগুলো নিয়েও কোনো কথা বলিনি। এগুলো সে পাঠাইছে, সে পাঠাই দিয়া যদি বলে আমি ছিনাই নিয়ে গেছি, তাহলে তো আসলে আমার মানসিকতা এতটাও ছোট না। যদি তার স্বীকার করার মতো মানসিকতা থাকে, সে বুঝবে যে আমি কি করছি বা কতটুকু করছি। আমি তার নামে মামলা করছি, এটা ঠিক আছে, কিন্তু সেই মামলার বিষয় নিয়ে আমি তো কখনো কোনো প্রেশার তারে দিইনি।
মামলার পরে যে আমি তার সাথে প্রায় 8-9 মাস সংসার করছি, এই 8-9 মাস সংসারে কখনো তার সাথে আমি কখনো কোনো বাজে ব্যবহার করি নাই, কখনো তার এমন কোনো কথা বলি নাই সে যেই কথাটাতে সে নিজের ছোট মনে করবে। যদি ভালো মানসিকতা থাকে তাহলে অবশ্যই সে স্বীকার করবে ওগুলো সে পাঠাইছে, আমি তার কাছ থেকে কাইরা আনি নাই বা আমি তাকে বলেও নাই ওগুলো দিতে। আমি শুধু এতটুকু বলছি যে তার কাছে আমার রিং লাইট আছে, একটা কার্পেট আছে, তারপর হচ্ছে ড্রেস ইয়ে করার জন্য, ড্রেস রাইখা ছবি তোলার জন্য একটা সাদা কার্পেট আছে। আর আমি যে ডাক্তার দেখাইছি বেবি কনসেপ্ট করার জন্য সেই কাগজপত্রগুলো তার কাছে আছে, এখানে প্রায় 1 লক্ষ টাকার কাগজপত্র আছে, সেই কাগজপত্রগুলোর জন্য উনি আমাকে দিয়ে দেয়। তো উনি সবকিছুই পাঠিয়েছে ওনার বন্ধুরে দিয়ে, ওনার কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছে সাথে। আমি কিন্তু কাপড় চোপড়ের কথা একবারও উল্লেখ করি, তো সেইখানেই সে তার আন্ডারপ্যান্ট দিয়ে দিছে। তো কার্পেট টার্পেট সবকিছু দিছে, বাট সে আমার পরীক্ষার যে কাগজগুলো, আমার মেডিকেল যে রিপোর্টগুলো, সেগুলো সে আমাকে দেয়। অথচ সেটাই আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ এর পরবর্তীতে যদি আমি কখনো ডাক্তার দেখাইতে যাই আবার কিন্তু আমাকে শুরু থেকে পরীক্ষা নিরীক্ষা করবে। যদি এই কাগজগুলো আমার কাছে থাকে তাহলে আমার পরীক্ষা তারা হচ্ছে বুঝতে পারবে যে আমার কি ধরনের প্রবলেম ছিল, বা আমার নেক্সট যদি কোনো ট্রিটমেন্ট আমার করাইতে হয় কি ধরনের ট্রিটমেন্ট আমি করাবো, এটা তাদের বুঝতে সুবিধা হইতো। এই জন্য আমি তার কাছে আমার পরীক্ষার কাগজগুলো চাইছিলাম, বাট সেগুলো সে আমাকে দেয় নাই। সে তার কাপড় চোপড় এই সেই ভপড় চোপড় এগুলো পাঠাইছে, কারণ আজকের এই দিনে সে তার ভাইয়ের সাথে বসে এত মানে ঘৃণিত ভাষায় কথা বলার জন্য। যাই হোক, এখন বিষয় হচ্ছে একজন মানুষের ব্যবহারে তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। আপনারা তার যে ব্যবহারটা দেখছেন এইটাই তার আসল ব্যক্তিত্ব, এটাই মানে পুরোটা দেখেন নাই, আরো অনেক কিছু বাকি আছে যেটা আমি দেখছি, তার অর্ধেকও আপনারা দেখেন নাই। যেটাই হোক, আমি কখনোই তার ছোট করে কোনো কথা বলি নাই, আজকেও বলি নাই, ইন ফিউচারও কখনো বলবো না, কারণ আমার তার নিয়ে কথা বলার কোনো দরকার নেই। সে আসলে আমার লাইফে ম্যাটার করে না। এটা থেকে অব্যাহতি পাইছে তার মানে যে সে সব জায়গা থেকে অব্যাহতি পেয়ে গেছে এরকম না, কিন্তু সে কাগজগুলো উঠাইয়া না বলতেছে সে মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে। এগুলো আসলে বোকা বোকা কথাবার্তা, এগুলো যাদের সাধারণ জ্ঞান আছে তারা কখনোই এই কথাগুলোকে ট্রাস্ট করবে না, ট্রাস্টের জায়গায় কখনোই এই কথাগুলো পৌঁছাবে না। যেটাই হোক, সে তার জায়গা থেকে বলছে, আমি আমার জায়গা থেকে বলতেছি। এরপরে তো আসলে সবকিছু সময় কথা বলে, সময়ের থেকে বড় সমাধান আসলে এই দুনিয়াতে নাই। আমরা প্রত্যেকে যারা বিধ্বস্ত অবস্থাতে আছি প্রত্যেকটা মানুষকে আমি বলবো আপনারা জাস্ট ধৈর্য ধরবেন। সময় আপনাকে যেই রেজাল্ট দিবে এর থেকে বড় রেজাল্ট পৃথিবীতে কেউ দিতে পারবে না, ঠিক আছে? আমি আমার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকে যদি ধৈর্য ধরে প্রত্যেকের জায়গা থেকে বিচারের ফল অবশ্যই মানে অন্যায়ের ফল অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তো এতক্ষণ ধরে আমি অনেক কথা বলছি, আমার কথার মাঝে যদি মনে হয় আপনাদের আসলে কোনো ভুল ত্রুটি আছে অবশ্যই কথা বলার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। আমি চাই না আপনাদের কোনো ভুল ভ্রান্তিতে রাখতে, আপনারা কোনো ভুল ভ্রান্তিতে থাকেন। আপনারা আমাকে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের আমি সঠিক অ্যান্সারটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কতটুকু আপনাদের মন মতো হয়েছে আমি জানি না, বা কতটুকু মন মতো হবে সেটাও আমি জানি না, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ পাকের উপরে তার কিছু নাই। এরপরে আরো কিছু প্রশ্ন করছেন, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি আপনাদের আগামী ভিডিওতে দিয়ে দিব। মানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, প্রশ্নগুলোর অ্যান্সার আমার এক এক করে আজকে আমি মাত্র 2টা না 3টা প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে দেখেন প্রায় আধা ঘন্টার উপরে কথা বলে ফেলছি, এখনো কথা বলা শেষ হয়নি। তো সব প্রশ্নের উত্তর আমি আসলে একটা ভিডিওতে দিতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। তো নেক্সট ভিডিওতে আমি ওই প্রশ্নের অ্যান্সারগুলো দিব।